ইসলামী ব্যাংক বাঁচাতে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামাতকে এক টেবিলে বসে আলোচনার পরামর্শ দিয়েছেন সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুর। বলেন, এই খাতকে রাখতে হবে সম্পূর্ণ রাজনীতির বাইরে। ৭১ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে জানান, কেবল তারল্য সহায়তা দিয়ে বাঁচিয়ে রাখা কঠিন এই প্রতিষ্ঠানটিকে। গ্রাহকদের স্বার্থ রক্ষা করতেই ৫ ব্যাংক একীভূত করা হয় বলেও জানান তিনি। রাকিব আল জাবেদের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পান অর্থনীতিবিদ ও আইএমএফের সাবেক শীর্ষ কর্মকর্তা ডক্টর আহসান এইচ মনসুর। শুরু থেকেই লুটেরা গোষ্ঠীর বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ এবং ভঙ্গুর আর্থিক খাতকে স্থিতিশীল করতে নিতে থাকেন একের পর এক উদ্যোগ। পরিবর্তন আনেন বহু ব্যাংকের পরিচালনা পর্ষদে। বিএনপি সরকার দায়িত্ব নেয়ার মাত্র ২ সপ্তাহের মধ্যেই দায়িত্ব থেকে সরে যেতে হয় আহসান এইচ মনসুরকে। এর প্রায় ৩.৫ মাস পর ৭১-এর মুখোমুখি হয়ে জানান, ইসলামী ব্যাংক নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার সমাধান করতে হবে রাজনৈতিকভাবে। সমস্যাটা তো রাজনৈতিকভাবে সৃষ্টি হয়েছে এবং সমাধানও করতে হবে রাজনৈতিকভাবে। এটার অর্থনৈতিক সমাধান নাই। ইমিডিয়েট এটা রাজনৈতিক সমাধান দরকার। এটা না হলে পরে আমাদের আর্থিক খাতে বিশাল একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং সেই জন্য প্রধান দুই রাজনৈতিক দলকে বসে একটা, আমি বলবো, গ্রহণযোগ্য সলিউশন, যেটা দুই দলই গ্রহণ করতে পারে, নিউট্রাল পার্সনদেরকে দিয়ে, স্বতন্ত্র প্রার্থীদেরকে দিয়ে, যোগ্য, অভিজ্ঞ, যোগ্য এবং ম্যান অফ ইন্টিগ্রিটি তাদেরকে দিয়ে বোর্ড গঠন করে দিয়ে দেয় এবং তারা সেটা চালাক। মাসখানেক ধরে চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা চলছে ইসলামী ব্যাংকে। এর মাঝে সংকট সমাধানে পর্ষদও ভেঙে দেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে আতঙ্কিত গ্রাহকরা তুলে নিচ্ছেন আমানত। ফলে তারল্য সংকটে পড়েছে অন্যতম বড় এই আর্থিক প্রতিষ্ঠান, যার উন্নয়নে রোববার ২৫০০ কোটি টাকাও তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আহসান এইচ মনসুর জানান, এই প্রক্রিয়ায় কঠিন হবে প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে রাখা। দিনের মধ্যেই, কয়েক সপ্তাহের মধ্যে ৫০,০০০ কোটি হবে লিকুইডিটি সাপোর্ট। ৫০,০০০ কোটি ১ লক্ষ কোটি হয়ে যেতে পারে। শেষ কোথায়? টোটাল ডিপোজিট আছে ১,৮০,০০০ কোটি। যদি আমরা এটাকে একগুঁয়েমি করি, ব্যাংকটা ধ্বংস হবে। ব্যাংকটা ধ্বংস হলে আমাদের অর্থনীতিও কিন্তু ধ্বংসের প্রান্তে চলে যেতে পারে। তার আমলে সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটি ছিল ৫টি ব্যাংকে একীভূত করা, জানিয়ে কঠোর সমালোচনার মুখেও পড়েন তিনি। বলেন, প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে অন্য কোনো বিকল্প ছিল না কেন্দ্রীয় ব্যাংকের হাতে। আমার যে ব্যাংক ক্লিয়ারিং হবে সেটা কিভাবে হবে যদি আমাদের আস্থা না থাকে? তো এই জায়গাটায় সবচেয়ে বেশি নজর দিতে হবে কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারকে, যে কোনো মতেই সিস্টেমিক ফেলিয়ার হতে দেওয়া যাবে না। বাজেটে ব্যাংক খাতের উপর সরকারের অতি নির্ভরতা কমানোরও পরামর্শ দেন ডক্টর আহসান এইচ মনসুর। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। সপ্তাহ তিনেক ধরে আন্দোলন, অস্থিরতা আর অব্যবস্থাপনার চরম দৃষ্টান্ত স্থাপন করে চলছে ইসলামী ব্যাংক। গ্রাহকদের দাবি আর কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান নিয়ে তৈরি হয় জটিলতা, যার প্রেক্ষিতে বাড়তি টাকা তোলার হিড়িক পড়ে প্রতিষ্ঠানটিতে। দেখা দেয় তারল্য সংকট, যা কাটাতে রোববার ২৫০০ কোটি টাকা সহায়তা দেয় নিয়ন্ত্রক সংস্থা। এমন পরিস্থিতির মধ্যে হঠাৎই আসে বড় পরিবর্তন। পরিচালনা পর্ষদের সাথে আলোচনার পর ভেঙে দেওয়া হয় পুরনো বোর্ড। সমস্ত দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেনকে। ওইটা তো আসলে ম্যানেজমেন্টের ইস্যু না, যারা বলতেছে সেটা হলো বাইরের একটা ইস্যু, সাম সর্ট অফ পলিটিক্যাল বা এই ধরনের কিছু ইস্যু। সেই বিষয়টা তো ম্যানেজমেন্টের সাথে ওনারা কখনোই আলাপ করবে না। এদিকে গেল কয়েকদিন ধরে টাকা তুলতে গিয়ে বিপাকে গ্রাহকরা। যেমন রাজধানীর কারওয়ান বাজার শাখায় ভিড় বেড়েছে স্বাভাবিক সময়ের তুলনায়। গ্রাহকদের ভাষ্য, চলমান বিতর্ক ও অনিশ্চয়তার কারণে অনেকেই তুলে নিচ্ছেন আমানত। নিরাপদের স্থল ছিল বলেই তো আমরা ইসলামিক অ্যাকাউন্ট খুলছি। তো এস আলম যেহেতু বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, তার কোনো দোষর যেন এখানে ব্যাক করতে না পারে, এটা অবশ্যই আমরা দাবি রাখি। গত সপ্তাহে টাকা ঢুকছে, মানে গ্রাম থেকে পাঠাইছে। এখন দুই ব্যাংকে করলাম, তারা দিতে পারতেছে না। বিশ্বাসের জায়গাটা তো আস্তে আস্তে নড়বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু বিশ্বাসের জায়গাটা ধরে রাখার জন্য সবাইকে আন্তরিকতা হওয়া উচিত, যে একটা ব্যাংক যাতে স্থিতিশীল থাকে এবং কাস্টমাররাও বিশ্বাসের স্থান ধরে রাখতে পারে। এখানে সবাই টাকা পাচ্ছে, আমরাও টাকা ডিপোজিট করতেছি, আমরাও উত্তোলন করতেছি। তথ্য অনুযায়ী ব্যাংকটি থেকে কয়েকদিনে প্রায় ৪,৫০০ কোটি টাকা উত্তোলন হয়। আমরা গ্রাহকদেরকে, এখানে যারাই আসে আমরা কম বেশি করে আমরা সবাইকে দিচ্ছি, গ্রাহকদেরকে এই মেসেজটাই দিচ্ছি যে আমাদের যে সমস্যা, এই সমস্যার খুব দ্রুত সমাধান হবে। ২-৩ গুণ বেশি
এটা আমরা গ্রাহকদেরকে হয় কি অনেক সময় দেখা যায় আমাদের গ্রাহকরা এই সমস্ত কারণে প্যানিকড হয়ে তারা টাকাগুলো তুলে নিয়ে এরপরে এমন সব জায়গায় তারা ইনভেস্ট করে অথবা এমন সব মানুষের কাছে টাকা তো নিয়ে কেউ ঘরে রাখে না। গেল 24 মে বিতর্কিত খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন গ্রাহকরা। শেষ পর্যন্ত চলমান অস্থিরতা ও আস্থার সংকটের মুখে আবারও পর্ষদ ভেঙে দেয় কেন্দ্রীয় ব্যাংক। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। জনগণের স্বার্থ বিবেচনা করেই বিশ্বব্যাংক ও IMF এর শর্ত মানতে সরকারকে পরামর্শ দিয়েছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, বাজেটের অতিরিক্ত ব্যয়ের লক্ষ্যমাত্রা চাপে ফেলবে সরকারকে। দেবপ্রিয় জানান, বাজেটে মধ্যবিত্তের জন্য তেমন কোনো সুখবর নেই, উল্টো চাপে পড়বে বড় একটা জনগোষ্ঠী। এছাড়া চলমান বাস্তবতায় কঠিন হবে মূল্যস্ফীতি, রাজস্ব ও প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন। অনুষ্ঠানে অর্থনৈতিক তথ্যপাত্র নিয়ে বিগত সরকারের মতো ছলচাতুরি না করার দাবি জানান অর্থনীতিবিদরা। এ সময় নতুন সরকারকে বিনিয়োগ বাণিজ্য সহজ করার পরামর্শ দেন আলোচকরা। আর বাজেট বাস্তবায়নের চিত্র 3 মাস পর পর জাতির সামনে তুলে ধরতে অর্থমন্ত্রীকে আহ্বান জানানো হয়। দর্শক, বাজেট নিয়ে চলছে সিটিজেন্স প্ল্যাটফর্মের আলোচনা, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। অ্যাকসেপ্ট করলেন না এবং ওইটা রেখে গেলেন। তারপরে যে কি হলো, এই যে আমি যেটা বলছি, এখন যে 3 মাসের মধ্যে হলো ওনারা যে বাজেটটা দিয়েছে, আমি কিন্তু বুঝতে পারছি না যে বাজেটটা কিসের ভিত্তিতে ওনারা কি করতে চাচ্ছেন। আমি জানি যে সিভিল সোসাইটি, NGO অনেক রকম প্রেশার ওনাদের উপরে ছিল। তো ওনারা এই প্রেশার থেকে যতগুলো জিনিস পায়, ভালো ভালো জিনিস উঠিয়ে হ্যাঁ, যেরকম সবাই শুনতে চায় রিনিউয়েবল এনার্জির উপরে চলে যাবে, ওনারা এগুলো তুলে ধরে দিলেন। এবং যে কথাটা অনেকেই বলছে, কেন জানি আমার মনে হচ্ছে ওনারা যে মেগা প্রজেক্ট থেকে সরে এসেছে, এইটার কিন্তু আমি আভাস পাচ্ছি না। হ্যাঁ, আমাদের বাজেট আভাস পাচ্ছি না। ওই বড় বড় প্রজেক্ট, ওই বড় সেকেন্ড রিফাইনারি, তো এইটা সেইটা, আমার কথা যে সবকিছুরই প্রয়োজন আছে। হ্যাঁ, দেখেন, এনার্জিতে কিন্তু অ্যাকচুয়ালি বাজেট লাগে না। ইউ ডোন্ট জন্য বাজেট, বিকজ এনার্জি ইজ এ সার্ভিস। আপনি যদি ভালো করে পুরো সেক্টরটাকে চালাতে পারেন তাহলে কিন্তু তাদের কোনো বাজেট লাগে না, বিকজ ইট ইজ এ সার্ভিস। হ্যাঁ, সারা ওয়ার্ল্ডে যেরকম করে হয়, ইট শুড রান প্রফিটেবলি, ঠিক না? প্রফিটেবলি যদি রান করে তাদেরকে তো বাজেট দেওয়ার দরকার নাই, তারা লোন নেবে। হ্যাঁ, আপনি কম দামে দিতে পারেন তাদেরকে, লোন নেবে। এবং দেখেন, আমাদের সব গোলমাল যেগুলো হয়েছে, যে বড় বড় যে প্রজেক্টগুলো হয়েছে, ইনভেস্টমেন্ট, দে আর অল প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট, ঠিক না? এই প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টগুলোকে এমনভাবে ঢুকিয়েছে যে ওগুলা ক্যাপাসিটি চার্জের কারণে এখন আমাদের গলায় একটা ফাঁস হয়ে গেছে। হ্যাঁ, তো ওদের তো টাকা লাগে নাই, এই যে এতগুলা বিলিয়নস অফ ডলার ইনভেস্টমেন্ট হয়েছে, লাগে নাই। যদিও আমাদের কয়েকটা আছে নিজস্ব প্রজেক্ট, যেরকম রূপপুরে আমাদের লাগছে, আমাদের টাকাটা দিতে হচ্ছে। ইনফ্যাক্ট এইবার রূপপুরের ইয়েটাই হচ্ছে নিয়ারলি 50%, এই যে এনার্জি সেক্টরে। তাহলে এই যে নিচের দিকের যে জিনিসপত্র তাদের করতে হবে, সেগুলোর ইয়েটা কোথায়? হ্যাঁ, সেইগুলো তো টাকাটা নাই। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, এখানে যেহেতু আমাদের এখানে যাদের নিয়ে ডিসকাশন হচ্ছে, এগুলো তো উপর দিকের জিনিস, বাট লাইক আই সেড, এটা সবাইকে এফেক্ট করে। ইলেকট্রিসিটির ব্যাপারে যে জিনিসটা ইয়ে দেবপ্রিয় বললো যে জাস্ট বলবে, আমি ওইভাবে প্রিপেয়ার ছিলাম না, বাট গুড হি পয়েন্টেড আউট যে আমি কিন্তু অ্যাকচুয়ালি সাবসিডি পছন্দ করি না। হ্যাঁ, দর্শক, বাজেট নিয়ে সিটিজেন্স প্ল্যাটফর্মের আলোচনা চলছে, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রস্তাবিত বাজেট জনতুষ্টি ও ব্যবসা বান্ধব, তবে তা বাস্তবায়নে রয়েছে সীমাহীন চ্যালেঞ্জ। আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ AmCham আয়োজিত আলোচনায় এসব কথা বলেন বক্তারা। বলেন, ব্যবসা সহজ করতে বাজেটের কর কাঠামোয় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নে বড় বাজেটের বিকল্প ছিল না উল্লেখ করে বলা হয়, মূল্যস্ফীতি, জিডিপি বৃদ্ধি ও NBR এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন হবে না। এ সময় বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দেন আলোচকরা। প্রান্তিক কৃষকদের সুরক্ষা দিতে আগামী 2 বছরে 2000 মিনি কোল্ড স্টোরেজ তৈরি করবে সরকার, যাতে সরাসরি উপকৃত হবে 40,000 কৃষক। বিশ্বব্যাংক ও গবেষণা সংস্থা সানেম আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। কৃষিমন্ত্রী বলেন, চাহিদা ও উৎপাদনের সঠিক হিসাব না থাকায় ন্যায্য দাম পান না কৃষক। পাশাপাশি 2 লাখ সেচ ও টিউবওয়েলকে সোলার সিস্টেমে আনার কাজ চলছে বলেও জানান তিনি।
এ সময় সানেম ও বিশ্ব ব্যাংকের গবেষণায় বলা হয়, বর্তমানে প্রায় 72% জমিতেই ধান চাষ হয়, ফলে মোট ভর্তুকি প্রায় 80%ই চলে যায় এই খাতে। পাশাপাশি মোট ব্যয়ের 10% কৃষি খাতে বরাদ্দ থাকলেও তার সুফল সেভাবে পান না কৃষকরা। কি পরিমাণ টমেটোর চাহিদা আছে, কি পরিমাণ উৎপাদন করার প্রয়োজন হবে, এটা কিন্তু এই ডাটাটা কৃষকের কাছে ছিল না, এখনো নাই। আমরা চাচ্ছি চাহিদার সাথে সামঞ্জস্যতা রেখে উৎপাদনটাকে মেলানো, তাহলে কৃষক তার উৎপাদিত সম্পূর্ণ পণ্য বিক্রি করতে পারবে সঠিক দামে এবং ভোক্তারা রাউন্ড দ্য ইয়ার একই দামে বা একটু আপ ডাউনে পণ্যকে পাবে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ব্যবস্থায় ব্যাপক সংস্কার আনা হয়েছে বলে মত দিয়েছে পরামর্শক প্রতিষ্ঠান SMAC। প্রতিষ্ঠানটির মতে আয়কর, ভ্যাট ও নিয়ন্ত্রণমূলক শুল্কে আমূল পরিবর্তন আনায় রাজস্ব আদায় ও সুশাসন বৃদ্ধি পাবে। পাশাপাশি রাজস্ব ব্যবস্থার ডিজিটাইজেশন ত্বরান্বিত হবে। রোববার সন্ধ্যায় রাজধানীতে এক সেমিনারে এমন বিশ্লেষণ তুলে ধরে SMAC। প্রতিষ্ঠানটির গবেষকদের মতে প্রস্তাবিত বাজেট বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান তৈরিতে সহায়ক হবে। এ সময় অর্থ বিল বাস্তবায়নে যথাযথ তদারকির পাশাপাশি দুর্নীতি বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আলোচকরা। সেমিনারে কর বিশেষজ্ঞরা ছাড়াও NBR কর্মকর্তা ও ব্যবসায়ীরা অংশ নেন। বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার উপর কর বাড়ানো হয়নি, বরং অতিরিক্ত অর্থ ফেরত পাবেন করদাতারা। ERF আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন NBR চেয়ারম্যান আব্দুর রহমান খান। বলেন, চাপ থাকলেও বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়নি NBR। আগামী অর্থ বছরে তামাক, বিড়ি ও সিগারেট থেকে 50,000 কোটি টাকা রাজস্ব আদায় করা হবে বলেও জানান আব্দুর রহমান খান। আরও জানাচ্ছেন মইনুল হাসান। শুল্ক ও কর কাঠামোতে ব্যাপক রদবদল এনে 2026-27 অর্থ বছরের বাজেট দেন অর্থমন্ত্রী, যেখানে নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক গাড়ি, ওষুধ, কৃষিসহ নানা খাতে দেয়া হয় ব্যাপক কর ছাড়ের প্রস্তাব। একই সাথে রাখা হয় বিনা প্রশ্নে ফ্ল্যাট প্লটের প্রকৃত মূল্য দেখানোর সুযোগ। যদিও ERF এর অনুষ্ঠানে কিছুটা ভিন্ন ব্যাখ্যা দেন NBR চেয়ারম্যান। বলেন, চাপ থাকলেও কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়নি নতুন বাজেটে। রিহ্যাবের একটা বড় প্রেশার ছিল যে লোকজনের হাতে তো ওরকম ট্যাক্স দেওয়ার টাকা থাকে না, তো যদি এই সুযোগ না থাকে আমাদের ফ্ল্যাট বিক্রি হবে না, এই ধরনের। এবং এখানে বড় অনেকগুলো এমপ্লয়মেন্ট জড়িত অনেকগুলো সেক্টরের লোকজন এখানে কাজ করে। সো এই সেক্টরকে বুস্ট আপ করার জন্য এটা দরকার। বাট আলটিমেটলি সরকার বলেছে, শুরু থেকেই বলেছে যে না, আমরা কোনো ব্ল্যাক মানি হোয়াইটিংয়ের কোনো জায়গায় যাব না। সো আমরা এই ধরনের কোনো সুযোগ দেই নাই। বাজেট পেশ করার পর থেকে সঞ্চয়পত্রের মুনাফার উপর উৎসে কর বাড়ানো নিয়ে আলোচনা হয় নানা মহলে। NBR চেয়ারম্যান বলেন, এই হার আগের 10% আছে, বরং উৎসে করের পরিবর্তে তা বিবেচনা করা হবে আগাম কর হিসেবে। ফলে অতিরিক্ত অর্থ ফেরত পাওয়ার সুযোগ থাকবে গ্রাহকদের। এ সময় স্বর্ণ বিক্রি থেকে আয়ের উপর 15% কর বসানোর সমালোচনা করেন এই বিশ্লেষক। আপনি যদি 100টা রিটার্ন দেখেন, 100টা রিটার্নে দেখবেন 10 ভরি গোল্ড দেওয়া আছে, ভ্যালু কি দেওয়া আছে, আননোন অথবা জিরো। তাহলে স্যার আপনি যখন একটা রেজিমে যেতে যাচ্ছেন, যদি ক্যাপিটাল গেইনে আনতে চান, তাহলে তাকে একটা সুযোগ দেন যে হ্যাঁ ঠিক আছে, যে অ্যাসেটগুলো আপনার ডিসক্লোজ হয় নাই, এখন থেকে আপনারা ডিসক্লোজ করা শুরু করেন ফেয়ার মার্কেট ভ্যালুতে। সঞ্চয়পত্র যারা কিনে, বিশেষ করে মার্জিনাল যাদের আর কোনো ইনকাম নাই সঞ্চয়পত্র ছাড়া, আমি নিশ্চিত যে রেজিম এখন আমরা প্রস্তাব করছি, সঞ্চয়পত্র থেকে যে ট্যাক্সটা কাটা হয় অলমোস্ট সবার টাকা ফেরত দিতে হবে, এবং এটা যদি আমরা মাইন্ড করবো না। NBR কর্মকর্তারা জানান, খুচরা পর্যায়ে 1002 টাকা উৎসে কর বসানোর ফলে কমপক্ষে 1 কোটি করদাতা জালের আওতায় আসবেন। পণ্য বিক্রয়ের ক্ষেত্রে অগ্রিম কর সংগ্রহ, এইটা হচ্ছে আমাদের ট্যাক্স বেস বাড়ানোতে হেল্প করবে। এবং আমরা চেম্বার অফ কমার্স যেমন বলে থাকেন যে আমাদের বাংলাদেশে প্রায় 2 থেকে 2.5 কোটি ক্ষুদ্র ব্যবসায়িক আছে, তো আমরা আশা করছি এই ক্ষুদ্র ব্যবসায়িকদের একটা বড় অংশ এটার মাধ্যমে ট্যাক্স রেটের মাধ্যমে আসবেন। যে যারা BIN নাই তারা কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না। ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে গেলে বা ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে তাকে কি লাগবে, BIN নিতে হবে। সমালোচনা আমাদের ছিল যে আমরা আসলে মানে একটা প্রেডিক্টেবল পলিসি দেই না, ট্যাক্স পলিসি দেই না। এই জায়গাটা থেকে আমার মনে হয় এবার ভ্যাট বলেন, কাস্টমস বলেন, ইনকাম ট্যাক্স বলেন, আমরা সব মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে বেরিয়ে এসেছি। আগামী অর্থ বছরে স্বয়ংক্রিয় অডিট কার্যক্রম বাড়িয়ে বাড়তি রাজস্ব আয় করার কথাও জানান
এনবিআর চেয়ারম্যান বলেন, সিগারেট, বিড়ি ও তামাক পণ্য থেকে রাজস্ব আয়ের লক্ষ্য 50,000 কোটি টাকা। মইনুল হাসান, ৭১, ঢাকা। ৪৮ ঘন্টার ব্যবধানে ভরিতে ৫,৫০০ টাকা বাড়ল স্বর্ণের দাম। ফলে সকাল থেকেই 22 ক্যারেট বিক্রি হচ্ছে 2,30,422 টাকায়। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরির জন্য ক্রেতাদের গুনতে হবে 2,19,983 টাকা এবং 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম 1,88,549 টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দামও পৌঁছেছে 3,324 টাকায়। আজ থেকেই কার্যকর হয়েছে নতুন এই দাম। মার্কিন ইরান শান্তি চুক্তিতে সম্মত এমন খবরেই বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম। প্রায় 5% কমে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে $83। মূলত দেশ দুটির মধ্যকার যুদ্ধ অবসানে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান একটি চুক্তির ঘোষণা দেওয়ার পরেই নিম্নমুখী হয় তেলের দাম। এরই মাঝে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই চুক্তি হলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নৌপথটি পুনরায় খুলে দেওয়া হবে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এদিকে নতুন এই খবরে ব্রেন্ট ক্রুডের পাশাপাশি 5% বেশি কমেছে মার্কিন তেলের দামও, নেমেছে $80। উল্লেখ্য, মধ্যপ্রাচ্য উত্তেজনার মাঝে $118 উঠেছিল অপরিশোধিত তেলের দাম। এবার প্রচলিত ধারা ভেঙে বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। যে কোনো সংকটে যেখানে মূল্যবান এ ধাতুর দাম বাড়ে, এবার সেখানে উল্টো পথে হেঁটেছে প্রচলিত ধারা। ইরান যুদ্ধ ও তীব্র জ্বালানি সংকটেও ফেডারেল রিজার্ভের সুদের হার অপরিবর্তিত রাখা ও ডলারের শক্তিশালী অবস্থানের কারণে পতন হয় স্বর্ণের দামের। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত মৌমি। যে কোনো বৈশ্বিক সংকটেই বাড়ে স্বর্ণের চাহিদা। নিরাপদ হওয়ায় অনেকেই বিনিয়োগ করেন মূল্যবান ধাতুতে, যার ফলে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী থাকে ধাতুটির দাম। তবে এবার বিপরীত ঘটনা ঘটেছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে সৃষ্ট সংকটে। প্রচলিত ধারা ভেঙে বিশ্ববাজারে বেশ কয়েক মাস ধরে কমেছে স্বর্ণের দাম। তথ্য বলছে, বছরের শুরুতে 29 জানুয়ারি আউন্স প্রতি স্বর্ণের দাম ওঠে সর্বকালের সর্বোচ্চে, যা ছাড়ায় $5,300 ঘর। কিন্তু গেল 4.5 মাসের ব্যবধানে 23% কমে আউন্স প্রতি $1,100 দাম হারায় মূল্যবান ধাতুটি, যার মূল কারণ বৈশ্বিক মূল্যস্ফীতির সম্ভাবনা। বর্তমানে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি 4.2%, যা 3 বছরের মধ্যে সর্বোচ্চ। শক্তিশালী অবস্থানে রয়েছে দেশটির শ্রমবাজারও, ফলে শীঘ্রই সুদের হার কমাবে না দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ, যার ফলে শক্তিশালী অবস্থানে রয়েছে ডলারও। অন্যদিকে ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর পথে হাঁটলে দরপতন হয় বিশ্ব বাণিজ্যের প্রধান মাধ্যম ডলারের। এতে বিনিয়োগ প্রত্যাশায় দাম বাড়ে স্বর্ণের। তবে এবার ইরান যুদ্ধের ইতিবাচক প্রভাব পড়েছে ডলারে। মার্কিন মুদ্রার শক্তিশালী অবস্থানের বিপরীতে বিশ্ববাজারে পতন ঘটেছে স্বর্ণের দামে। এদিকে ইরান যুদ্ধের প্রথম ধাক্কা আসে বৈশ্বিক জ্বালানি সরবরাহে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বাড়তে থাকে তেল গ্যাসের দাম, যার প্রভাবে বিশ্বব্যাপী দেখা দেয় মূল্যস্ফীতি। আর তার নিয়ন্ত্রণে সুদের হার বাড়াতে বাধ্য হয় বহু দেশ। স্বর্ণ এমন এক সম্পদ যা নিজ থেকে সুদ কিংবা লভ্যাংশ দেয় না। বাজার মূল্য বাড়লেই কেবল লাভ আসে স্বর্ণ থেকে। বিশ্লেষকদের মতে সুদহার এবং স্বর্ণ সাধারণত বিপরীত অবস্থানে থাকে। সুদহার বেশি হলে ডলার ভিত্তিক সম্পদে আগ্রহী হন বিনিয়োগকারীরা, যাতে কমে যায় স্বর্ণের চাহিদা। এতেই কমতে থাকে দাম। বাজার বিশ্লেষণে দেখা যায় আগামী ডিসেম্বরের মধ্যে সুদহার বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে শনিবার ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষের সম্ভাবনায় বিশ্ববাজারে আবারও কিছুটা বেড়েছে স্বর্ণের দাম। নুসরাত মৌমি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।